অমরাবতী নামে এক গ্রামে বাস করত এক সওদাগর। তার ছিল দুই বউ, বড় বউ কনক আর ছোট বউ মালা। একদিন সওদাগর তাদের দুজনকে একসাথে ডাকল। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে তোমরা সবাই? একবার এদিকে এসো দেখি, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। বড় গিন্নি ও ছোট গিন্নি। সওদাগরের কথা শুনে বড় বউ আর ছোট বউ দুজনেই সেখানে হাজির হল। তারপর বড় বউ বলল, কি হলো সওদাগর মশাই, আপনি কি আবার বাণিজ্যে যাওয়ার পরিকল্পনা করছেন নাকি? এই তো কদিন আগে বাণিজ্য থেকে ফিরলেন। না না, এবার কিন্তু এত তাড়াতাড়ি আমি আপনাকে যেতে দেব না, এই বলে দিলাম। সত্যি বড় গিন্নি, তোমার এলেম আছে বটে। তুমি আমার কথা কিভাবে বুঝতে পারো বলো তো? সে যাই হোক, খবর এসেছে আজকেই একটা জাহাজ অনেক বাণিজ্যিক পণ্য নিয়ে বিদেশে যাচ্ছে। তাদের সাথে মাত্র 1 মাসের জন্য বাণিজ্যে যেতে হবে। তাছাড়া এবার তো তোমার একা লাগার কথা নয়, তার জন্য তো ছোট গিন্নি আছে। দুজনে মিলেমিশে থাকো, দেখবে 1 মাস দেখতে দেখতে কেটে যাবে। বেশ, আপনাকে যেতে দিতে পারি, তবে একটা শর্তে। আমার জন্য একটা বিদেশি মুক্তার হার এনে দিতে হবে। আমার যে মুক্তার হার খুবই পছন্দের। আপনি আগেরবারও বলেছিলেন নিয়ে আসবেন, কিন্তু আপনি সে কথা রাখেননি। এবার কিন্তু আমার জন্য একটা সুন্দর মুক্তোর হার আনতেই হবে। আহা গিন্নি, মুক্তোর হার যে বড়ই দুর্লভ, সবসময় সব জায়গায় পাওয়া যায় না। তবে এবার কথা দিচ্ছি, যেভাবেই হোক মুক্তোর হার আমি ঠিকই নিয়ে আসব। আর ছোট গিন্নি, তোমার জন্য কি একটা মুক্তোর মালা আনবো নাকি? মুক্তোর মালা? না না, সে যে অনেক দাম। তাছাড়া আমি মুক্তোর মালা নিয়ে কি বা করব? তবে আপনি যদি পারেন আমার জন্য একটা পাখি আনবেন। এমন একটা পাখি যে সব কথা বলতে পারবে, আমার সব কথা বুঝতে পারবে, খাঁচা ছাড়াই আমার সাথে বন্ধুর মতো থাকবে। এমন পাখি খুঁজে পাওয়া কি আদেও সম্ভব? এ যে মুক্তোর মালার থেকেও দুর্লভ জিনিস। বেশ, তবে তোমাদের উপহার আনার আমি যথাসাধ্য চেষ্টা করব। সত্যি ছোট গিন্নি, তোমার পছন্দ সবার থেকে আলাদা, খুবই সাধারণ কিন্তু মহামূল্যবান। সওদাগর সেই দিনেই জাহাজে করে পাড়ি দিল দূরদেশে। গভীর সমুদ্রের মধ্যে দিয়ে চলল তার জাহাজ। অন্যদিকে সওদাগরের কথা ভেবে চলেছে তার ছোট বউ মালা। ঘরের এক কোণে বসে উদাসীন হয়ে জানালার বাইরে তাকিয়ে আছে সে। সওদাগর যাওয়ার পর থেকেই তার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটে চলেছে। সওদাগর যাওয়ার পর থেকেই মনটা কেমন যেন খারাপ লাগছে। কিভাবে যে এই 1 মাস কাটাবো কে জানে। দিদিও দেখছি সওদাগর যাওয়ার পর থেকেই আমার সাথে কথা কম বলছে, যেটুকুও বলছে বিরক্তি হয়ে। কই, দিদি তো আমার সাথে কখনো এমনভাবে কথা বলেনি। তবে কি দিদি আমাকে মেনে নিতে পারেনি? না না, আমারই বোধহয় ভুল হচ্ছে। দিদি হয়তো আমার মতোই সওদাগরের কথা ভাবছে, তাই হয়তো একটু বিরক্ত হয়েছিল। কিন্তু তবু আমরা দুজনে যদি মিলেমিশে না থাকি, তাহলে এই 1টা মাস কিভাবে কাটবে আমাদের? তবে আমি কি দিদির ঘরে গিয়ে একবার কথা বলে আসব? না না, থাক, হয়তো এখন ঘুমোচ্ছে। যা বলার কাল সকালেই বলবো। হঠাৎ মালার চোখ গেল জানালার বাইরের দিকে। দেখল বড় বউ কনক বাড়ির পাশ দিয়ে বাইরের দিকে যাচ্ছে। এত রাতে বড় বউ বাইরে যাচ্ছে দেখে সে অবাক হল আর ভাবল, এ কি, এত রাতে দিদি কাউকে কিছু না বলে কোথায় যাচ্ছে? সওদাগরও বাড়িতে নেই। দিদির কি কোনো ভয় নেই? যদি কোনো দরকার থেকেও থাকে তাহলে আমায় বলতে পারত, আমি যেতাম দিদির সঙ্গে। নাকি আমি ঘুমিয়েছি ভেবে দিদি আমায় ডাকেনি? যাই হোক, এখন তো আর তাকে দেখাও যাচ্ছে না। এদিকে আমারও খুব ঘুম পেয়েছে। এবার যাই, আমিও ঘুমিয়ে পড়ি। সেই রাতে সওদাগরের জাহাজ পড়ল এক বড় বিপদে। গভীর সমুদ্রের মাঝে এক প্রকাণ্ড ঝড় উঠেছে। আকাশে ঘন মেঘ আর বজ্রপাতের গর্জন শুনে বাইরে এসে দাঁড়িয়েছে সওদাগর ও জাহাজ চালক মুন্সি। বাইরে এসে তারা দুজনে অবাক হয়ে তাকিয়ে রইল সেই দিকে। এর আগেও তারা গভীর সমুদ্রে পাড়ি দিয়েছে, অনেক কিছু দেখেছে, কিন্তু এই দৃশ্যের সম্মুখীন তারা কেউ এর আগে হয়নি। এসব দেখে সওদাগর বলল, মুন্সি ভাই, এখন কি করব আমরা? চারিদিকে কোনো কুলকিনারা নেই। অন্ধকারে যেটুকুই দেখতে পাচ্ছি তা কেবল দিগন্ত রেখা। আমাদের এই সমুদ্র ঝড় থেকে বাঁচতে হলে এখনই জাহাজ অন্য পথে ঘোরাতে হবে, আর তা না হলে যে বড় বিপদ ঘটবে। আমিও সেই একই কথাই ভাবছি। এতদিন ধরে গভীর সমুদ্রের বুকে জাহাজ চালিয়েছি, কত ঝড়ের সম্মুখীন হয়েছি,
কিন্তু এই দৃশ্য এর আগে কখনো দেখিনি। আজ প্রথমবার জাহাজ যখন আমার নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছিল, তখনই বুঝেছিলাম কিছু একটা নতুন ঘটতে চলেছে। তার মানে জাহাজ এখন আমাদের নিয়ন্ত্রণে নেই। তাহলে তো আমাদের পালানোর কোনো পথই আর খোলা রইল না। কিন্তু ওই ঝড়ের কবলে পড়লে যে জাহাজ ডুবে যাবে, আমরা মারা যাব, তা কি তুমি বুঝতে পারছো? আমি সব কিছুই বুঝতে পারছি সওদাগর মশাই, কিন্তু অনেক চেষ্টা করেও আমি জাহাজের দিক পরিবর্তন করতে পারলাম না। আর তারপরেই বাইরে এসে এই দৃশ্য দেখলাম। আপনি ঠিকই বলেছেন, পালানোর পথ হয়তো আমাদের জন্য আর খোলা নেই, কিন্তু মোকাবিলা করার পথ আমাদের জন্য এখনও খোলা। তাই এখন অপেক্ষার পালা। সত্যি মুন্সি ভাই, এর আগেও আমি অনেক নাবিকের সাথে কাজ করেছি। তারা নিঃসন্দেহে অনেক ভালো, অনেক বুদ্ধিমান ছিল, কিন্তু তোমার মতো বিপদের দিনেও মাথা ঠান্ডা রেখে লড়াই করার লোক আমি আর দুটো দেখিনি। কিন্তু এই তুফানের সাথে কি লড়াই করা আদেও সম্ভব? হয়তো সম্ভব নয়, আবার হয়তো সম্ভব। এখন কেবল সময়ই এই প্রশ্নের উত্তর দিতে পারবে। তাছাড়া আমরা নাবিক, আমাদের অত ভয় পেলে কি আর চলে? আজ হয়তো আমাদের জাহাজ ডুবে যাবে, হয়তো আমাদের শরীরটা কাল সকালে কোনো নদীর কিনারায় পড়ে থাকবে, কিন্তু বিপদ যখন সামনে, তখন লড়াই না করে পিছু হাঁটি কিভাবে? তোমার কথায় যুক্তি আছে। মরতেই যদি হয় তাহলে লড়াই করে মরাই ভালো। বেশ, তাহলে চলো দুজন মিলে একবার শেষ চেষ্টা করেই দেখি, তারপর কপালে যা আছে তাই হবে না হয়। কিন্তু শত চেষ্টার সত্ত্বেও জাহাজের দিক পরিবর্তন করা সম্ভব হল না, আর জাহাজ ধীরে ধীরে সেই সমুদ্র ঝড়ের মাঝে হারিয়ে গেল। আমি কোথায়? আর আমার সাথীই বা কোথায়? তবে কি আমাদের জাহাজ ডুবে গেছে? আর আমাকেই বা এখানে কি আনলো? শান্ত হন মশাই, শান্ত হন। আপনার শরীর সবেমাত্র একটু ঠিক হয়েছে, এখনই অত উত্তেজিত হবেন না। আপনি সুরক্ষিত আছেন, সব বিপদ কেটে গেছে আপনার। আপনার নাম কি, আর আপনি কোথা থেকে আসছেন? আমি একজন সওদাগর, নাম রঘুনাথ, আর আমার সাথে ছিল জাহাজ চালক মুন্সি। আমরা এক দেশ থেকে অন্য দেশে জাহাজে করে মাল নিয়ে বিক্রি করি। তেমনি কালও যাচ্ছিলাম সমুদ্রপথে। হঠাৎ কাল রাতে আমাদের জাহাজ পড়ল এক ভয়ঙ্কর সমুদ্র ঝড়ের কবলে। অনেক চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই জাহাজের দিক পরিবর্তন করা সম্ভব হল না। বাকিটা তারপর আর মনে নেই। ক্ষমা করবেন সওদাগর মশাই, আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন, তা ধরুন 15 দিন হবে। সুতরাং আপনার সুস্থ হয়ে ওঠা ও জাহাজ দুর্ঘটনার মধ্যে কেটে গেছে 15টি দিন। অবশ্য আপনার সে কথা মনে না থাকারই কথা। তা হবে হয়তো, আমারই ভুল হয়েছে। আর আমার সাথে আরেকজন ছিল, তার কি কোনো খোঁজ পাওয়া গেছে? অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু শেষ রক্ষা করতে পারলাম না। ঈশ্বর যেন তাকেও আমার মতো বাঁচিয়ে রাখে। না, তেমন কোনো খবর আমরা পাইনি। আমি অনেকটা দূর উড়ে গিয়েও দেখেছিলাম, কিন্তু আপনি ছাড়া আর বিশেষ কিছুই চোখে পড়েনি। তবে সেও যদি আপনার মতো কোনো জায়গায় অসুস্থ হয়ে পড়ে, তাহলে তার ঠিকানা জানতে একটু দেরি হতে পারে। তবে এখানকার সব পাখি আমার বন্ধু। আপনার সাথীর খবর পেলেই আপনাকে জানাবো, আপনি কোনো চিন্তা করবেন না। কি বাবু, এখন কেমন আছেন? আপনার শরীর ঠিক আছে তো? কিছুদিন আগে একদিন সকালে নদীতে মাছ ধরতে গিয়েছিলাম, রোজ যেমন যাই আর কি। তখন আমার পাখিটা আপনাকে নদীর পাড়ে পড়ে থাকতে দেখতে পাই। তারপর আপনাকে এখানে এনে রাখা হয় আর কি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা আমার বিপদের দিনে যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, সে কথা আমি কোনোদিনও ভুলব না। এ আপনি কি বলছেন বাবু? মানুষ হয়ে মানুষের বিপদে তার পাশে দাঁড়াবো নে? তা আপনার বাড়ি কোথায়? আপনাকে দেখে তো বেশ ধনী ব্যক্তি বলেই মনে হচ্ছে। আসলে আমরা খুব গরিব, ওই নদীতে মাছ ধরে যে কাটা টাকা পাই তা দিয়েই সংসার চলে আর কি। তাই আপনার বিশেষ সেবা যত্ন করতে পারলুম নে। না না, এমন করে কেন বলছেন? আপনাদের জন্যেই আজ আমি নতুন জীবন ফিরে পেয়েছি।
না জানি আমায় নিয়ে এই কটা দিন আপনাদের কত সমস্যাই না হতে হয়েছে আমার কারণে। ওসব কথা এখন থাক। আপনি এখনও পুরোপুরি সুস্থ নন। এখন আপনি বিশ্রাম নিন। আর যতদিন না পুরোপুরি ঠিক হচ্ছেন ততদিন আপনি এখানে নিশ্চিন্তে থাকতে পারেন। আপনার কোনো সমস্যা হবে না। সত্যি মানুষটা খুবই ভালো, আর পাখিটাও সব বোঝে, আবার মানুষের মতো কথাও বলতে পারে। ছোট গিন্নি ঠিক এমনই একটা পাখির কথা বলেছিল, কিন্তু যারা আমার প্রাণ বাঁচালো তাদের পোষা পাখি কি আমায় দিতে রাজি হবে? না না, আমিও বা তাদের কাছে পাখিটা চাই কিভাবে? ওদিকে গিন্নিরা যে কি করছে কে জানে। অন্যদিকে বড় বউ আর ছোট বউয়ের মধ্যে মোটেই কোনো ভালো সম্পর্ক নেই। ছোট বউ মালা এই কদিনেই অনেক রহস্যের সম্মুখীন হয়েছে, তাই সে সবসময় অন্যমনস্ক থাকে। এই যে মহারানী, কি ভাবা হচ্ছে শুনি? বলি রাতের খাবারটা কি পাবো, নাকি সারা রাত না খেয়ে কাটাবো? সওদাগরের সামনে তো অনেক ভালো সেজে থাকা হয়, আর এখন তো দেখি এক হাঁড়ি ভাত রান্না করতেই বাদ 12টা বাজিয়ে দিচ্ছ। আগে বললেই তো আমি নিজেই রান্না করে নিতাম বাপু। না না, আমার সব রান্না হয়ে গেছে, শুধুমাত্র ভাষা হলেই হবে। তুমি ঘরে গিয়ে বসো, আমি তোমার ঘরে ভাত দিয়ে আসছি। আর একটা কথা ছিল, বলছি দিদি, ঘরে চাল বাড়ন্ত, কাল থেকে রান্না করার মতো কোনো চাল নেই, তাই বলছিলাম। তো আমি কি করব? সওদাগর যা দিয়ে গিয়েছিল তা সব খরচ হয়ে গেছে, আমার কাছে আর একটা টাকাও নেই। আর একটা কথা, আমার ঘরে যাওয়ার দরকার নেই, এখানেই থাক, আমি নিজে বেড়ে নেব। এখন তুই খেয়ে নিজের ঘরে গিয়ে শো, আমার জন্য অপেক্ষা করার দরকার নেই। সে কি, কিছুদিন আগেও তো দেখলাম সব ছিল। তাছাড়া সওদাগর যা বাজার করে গেছিল তাতে তো 2 মাসের বেশি হবার কথা। তাছাড়া বাড়িতে আমরা দুজন আর কতই বা খাই। তুমি কি অন্য কোথাও ভুলে কিছু রেখেছ নাকি? সব কৈফিয়াত কি তোমায় দিতে হবে নাকি? তুমি 2 দিন হলো এই সংসারে এসেছ, সংসার কিভাবে চালাতে হয় তা কি তোমার কাছ থেকে শিখতে হবে নাকি? এই সংসারে থাকতে হলে যতটুকু বলা হচ্ছে ঠিক ততটুকুই করো। আর হ্যাঁ, কথাটা যেন মনে থাকে, ভুলেও আমার ঘরের দিকে যেন না যাওয়া হয়। দিদি কেন আমার সাথে এমন করে? আমি তো তাকে আমার নিজের দিদি বলেই ভাবি। তবে কি দিদি আমার উপর হিংসে করে? কেন, সওদাগর মশাই আমায় বেশি ভালোবাসে বলে? আর দিদি কেন আমায় তার ঘরে এখন ঢুকতে দেয় না? জানি দিদির ঘরে অনেক দামি গয়না আছে, কিন্তু আমি তো কখনো সেসব চাইনি। আর দিদি মাঝে মাঝে রাতে কোথায় যায়? রাতের খাওয়ার সেরে সে নিজের ঘরে জানালার দিকে তাকিয়ে বসে রইল। বাড়ির পেছনের এই জানালার দৃশ্য রাতের বেলা বড়ই সুন্দর হয়ে ওঠে। হঠাৎ মালা দেখল আজও বড় বউ বাড়ির পেছনের দিক থেকে জঙ্গলের দিকে যাচ্ছে। সে হয়তো এখনো বুঝতে পারেনি প্রতি রাতে তাকে দেখতে পায় মালা। এ কি, দিদি আজকেও সেই একই দিকে যাচ্ছে? কি আছে ওই দিকে? আর দিদি বা এত রাতে কেন যায় ওই জঙ্গলের দিকে? না, হাত পা গুটিয়ে বসে থাকলে আর চলবে না। এই বাড়িতে কিছুদিন ধরে যা চলছে তা মোটেই স্বাভাবিক ঘটনা নয়। আমায় জানতেই হবে দিদি রোজ রাতে কোথায় যায়, আর আমার বিশ্বাস দিদির পেছনে গেলেই হয়তো আমি এই সব সমস্যার কোনো না কোনো দিক ঠিকই পাব। যাই, আর ভয় পেলে চলবে না, আজ আমায় জানতেই হবে। ছোট বউ মালা বড় বউয়ের পিছু নিল আর লুকিয়ে লুকিয়ে তার উপর নজর রাখতে লাগল। কিছুটা পথ যেতেই সে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ল আর দেখল বড় বউ কনক তার চারপাশটা ভালো করে দেখে নিল। তারপর এক ডাইনির রূপ ধারণ করল। বিভৎস তার চেহারা, কদাকার রূপ, দেখলেই গায়ের রক্ত হিম হয়ে যায়। তারপর কনক আবার চলল সামনের দিকে। এ কি দেখছি আমি? এতদিন যাকে দিদি বলে ভাবতাম, সে একটা ডাইনি? এটাই তার আসল রূপ? আমি যে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। সওদাগরও বাড়িতে নেই, আর তাকে বললেও কি সে আমার কথা বিশ্বাস করবে? এভাবে ভেঙে পড়লে চলবে না। এতটা পথ যখন এসেছি তখন সত্যিটা আমায় জানতেই হবে। আজ যে দৃশ্য দেখলাম তাতে রোজ রোজ পিছু ধাওয়া করা সম্ভব নয়। যাই, গিয়ে দেখি সে কি করছে। এরপর মালা যে দৃশ্য দেখল
তাতে তার গায়ে কাটা দিয়ে উঠল। সে দেখল দূরে একটা ছোট গুহার মুখে বসে আছে সে। এই দিকটা অন্ধকার একটু বেশিই জমাটে। আবছা আলোয় সে দেখল বড় বউ কিসের যেন একটা মাংসের টুকরো খেয়ে চলেছে, আর নিচে ছড়িয়ে আছে বিভিন্ন পশুর কঙ্কাল। সে যে রোজ এখানে আসে তা বুঝতে বাকি রইল না মালার। কি ভয়ঙ্কর দৃশ্য! এই রাক্ষসীটা তাহলে এতদিন ধরে আমাদের বাড়িতে আছে, আর সওদাগর সে কথা টেরও পায়নি। এখন বুঝেছি, সওদাগরের সব ধন সম্পত্তি এই রাক্ষসীটা খেয়ে শেষ করছে, সেই জন্যে আমাকে ওর ঘরে ঢুকতে দেয় না। কিন্তু এখন আমি কি করব? না না, এখানে থাকাটা আর ঠিক হবে না। যা ভাবার বাড়িতে গিয়ে ভাবব। কিছুদিন ধরেই আপনাকে একটা কথা বলবো ভাবছি, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। দেখুন, আপনি আমার অনেক বড় উপকার করেছেন। এখনকার দিনে আপনার মতো লোকের সাথে দেখা হওয়া সত্যি ভাগ্যের ব্যাপার, কিন্তু এখন আপনাকে আমার আরও একটা উপকার করতে হবে। আপনি এত সংকোচ কেন করছেন বাবু? আপনি বলুন আমায় কি করতে হবে। তাছাড়া এই কত দিনে আপনাকেও আমার ভালো লেগেছে, কিন্তু আমি গরিব মানুষ, আপনাকে দেওয়ার মতো কি আছে আমার কাছে? বাড়ি থেকে বেরোনোর সময় আমার ছোট গিন্নি আবদার করেছিল তার জন্য একটা পাখি নিয়ে যেতে। এমন একটা পাখি যে সব কথা বলতে পারে, সব বুঝতে পারে, আর খাঁচা ছাড়াই পোষ মানবে। আমি এই সব গুণ আপনার পাখির মধ্যে দেখেছি, তাই আপনি যদি আপনার পাখিটা আমায় দেন তাহলে বড় উপকার হতো। আমি আপনাকে তার বদলে একটা মুক্তোর মালা দেব, যাতে আপনি সারা জীবন বসে খেতে পারবেন। ও, এই কথা! তা বেশ, আপনি যখন একে নিয়ে যেতে চাইছেন তখন আমি আর আপত্তি করব না, কারণ আমি জানি ও আপনার কাছে ভালোই থাকবে। তাছাড়া আমি ওর বিশেষ খেল রাখতেও পারি না, নিজেরই দুবেলা খাওয়া জোটে না। এই বেশ ভালো হলো, আমারও উপকার হবে আর আপনারও। তা আপনি কবে যাবেন বাবু? ভাবছি কাল সকাল হলেই বেরিয়ে পড়ব। তোমার কথা খুব মনে পড়বে। তবে একটা কথা ভেবে নিশ্চিতে থাকতে পারব যে আপনার আর কোনো অভাব থাকবে না। দুবেলা দুমুঠো খাওয়ার জন্য এই বৃদ্ধ বয়সে আর মাছ ধরতে যেতে হবে না। কাল সকালে যদি কোনো জাহাজ বন্দরের দিকে যায় তাহলে তাদের সাথে যেতে পারব, আর আপনাকে পৌঁছে চিঠিতে জানিয়ে দেব। বেশ, আমি তাহলে আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করি। এতটা পথ পাড়ি দেবেন, সঙ্গে কিছু না নিয়ে গেলে চলে নাকি? আমি আপনার জন্য তাই কিছু খাবারের ব্যবস্থা করে রাখব। আপনি এখন ঘুমিয়ে পড়ুন বাবু, কাল সকাল হলেই আপনাকে যে বেরোতে হবে। নিন, আপনি শুয়ে পড়ুন, একটু বিশ্রাম নিন। পরদিন সকাল হতেই সওদাগর আর তার পাখি নিয়ে সমুদ্রপথে পাড়ি দিল। সওদাগর আজ বেশ খুশি, অনেক দিন বাদে সে নিজের বাড়ি ফিরবে। সওদাগরকে দেখে মিঠু বলল, কি হলো সওদাগর মশাই, আজ আপনাকে বেশ খুশি বলে মনে হচ্ছে। অনেক দিন বাদে বাড়ি ফিরছেন বুঝি? আপনার জন্যেও হয়তো একইভাবে আপনার পরিবারের সবাই আপনার জন্যে অপেক্ষা করছে। তুমি ঠিক কথাই বলেছ। আজ অনেক দিন বাদে আবার সেই একই পথেই বাড়ি ফিরছি, তবে একা। আমার সাথীর তো কোনো খবরই পাওয়া গেল না। সেদিন আমিও ভেবেছিলাম আর হয়তো কোনোদিন নিজের বাড়ি ফেরা হবে না, কিন্তু সেই একই পথে আবার বাড়ি ফিরছি। এর আগেও অনেক দিন বাদে বাড়িতে ফিরেছি, কিন্তু এমন অনুভূতি এর আগে কখনো হয়নি। আচ্ছা, তুমিও তো আমার সাথে যেতে রাজি হয়েছ। এক অজানা অচেনা পথে পাড়ি দিয়ে তোমার কোনো অনুভূতি হচ্ছে না? তুমি তো আর 5টা পাখির মতো নও। তা তোমার কেমন লাগছে এই মহাসমুদ্র পাড়ি দিয়ে? আমি পাখি, আকাশ বাতাস সমুদ্রের বুক চিরে উড়তে ভালোবাসি। খাঁচায় বন্দি থাকা আমার স্বভাব নয়। মুক্ত আকাশে ভেসে বেড়াতে আমরা ভালোবাসি। অন্যের ভালোবাসা বুঝতে পারি। প্রকৃতির ভালোবাসা ও বিরক্তি দুটোই আমরা বুঝতে পারি। আমরা মানুষ চিনি, তাই তো তোমার সাথে এক অজানা পথে পাড়ি দিতেও রাজি হয়েছি। সত্যি ভাগ্যের কি অদ্ভুত মিলন। ছোট গিন্নি যখন এমন একটা পাখির কথা বলেছিল তখন কথাটা রূপকথার গল্পের মতোই মনে হয়েছিল। ভেবেছিলাম বাস্তবে তা সম্ভব নয়, তাই গিন্নিকে নেহাত সান্ত্বনা দিতেই বলেছিলাম। কিন্তু তোমার সাথে এইভাবে দেখা হবে তা কখনো ভাবিনি। দেখবে, তোমার আর আমার ছোট গিন্নির মধ্যে খুব ভাব হবে।
তোমাদের চিন্তাধারা একই রকম। কাল রাতের ঘটনার পর থেকে খুব ভয় লাগছে। কি করব বুঝতে পারছি না। সওদাগর তো বলেছিল সে 1 মাসের মধ্যেই চলে আসবে, কিন্তু এতদিন হয়ে গেল তবুও তার ফেরার কোনো নাম নেই। তবে কি পথে কোনো বিপদ ঘটেছে? না না, এসব আমি কি ভাবছি। তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি, নইলে দিদির খিদে পেলে তবে আর রক্ষী থাকবে না। বলি একা একা কি বলছিস শুনি? বাড়িতে আরও অনেক কাজ আছে, সেগুলো তো করতে হবে নাকি? কিছুদিন ধরেই দেখছি তোকে একটু অন্যমনস্ক লাগছে। কি হয়েছে তোর? নাকি তলে তলে আমার বিরুদ্ধে কোনো ফন্দি আটা হচ্ছে? তাহলে কিন্তু তার পরিণাম খুব খারাপ হবে। না না, তোমার বিরুদ্ধে ফন্দি কেন আঁটব? আসলে আমি সওদাগরের কথা ভাবছিলাম। 1 মাসের বেশি হয়ে গেল, অথচ মানুষটার ফেরার কোনো নামই নেই। তাই ভাবছিলাম আর কি। বলছি, সওদাগর মশাই কি তোমার কাছে কোনো চিঠি পাঠিয়েছে নাকি? ও তাই বল। না না, আমার কাছে চিঠি কেন পাঠাবে? সওদাগর মশাই তো তোকে সবচেয়ে বেশি ভালোবাসে, পাঠালে তোর কাছে পাঠাবে। এবার শোন, আমি একটু বাইরে যাচ্ছি, একটু পরেই ফিরে আসব। তুই বাড়িতেই থাক, কোথাও যাস না যেন। ফিরে এসে যেন দেখি বাড়ির সব কাজ হয়ে গেছে। দিদি কি আমার কোনো কথা শুনে ফেলল নাকি? তাহলে তো আমার খুব বড় বিপদ। আর যদি নাও শুনে থাকে, তাহলেও আমার উপর যে তার একটু হলেও সন্দেহ জেগেছে তা বেশ বোঝা যাচ্ছে। দিদি এখন বাড়িতে নেই, এই সুযোগে আমি একটা জায়গা থেকে ঘুরে আসি। আমার মন বলছে তিনিই হয়তো কিছু একটা ব্যবস্থা ঠিক করতে পারবে। যাই, এখনই যাই। সওদাগরের অপেক্ষায় থাকাটা আর ঠিক হবে না। এরপর মালা এক সাধুর সাথে দেখা করল আর তাকে কিছুদিন ধরে ঘটে যাওয়া সব ঘটনার কথা শোনাল। সব শুনে সে বলল, তোর কথা শুনে বেশ বোঝা যাচ্ছে তুই একটা বড় সংকটের মধ্যে আছিস। শুধু তাই নয়, তুই যে তার সব কথা জেনে ফেলেছিস তা যদি সে জানতে পারে, তাহলে সে তোকেও মেরে ফেলবে। তার পথের সবথেকে বড় কাঁটা তুই। তাই তোকে মারতে পারলেই তার আর কোনো বাধা থাকবে না। তোকে এখন খুবই সাবধানে থাকতে হবে। গুণাক্ষরেও যেন সে টের না পায় যে তুই তার সব কথা জেনে ফেলেছিস, তাহলে বিপদ। সে কি? তাহলে আমি এখন কি করব? আপনি আমায় রক্ষা করুন বাবা, আর তা না হলে যে ওই ডাইনিটো আমায় মেরে ফেলব। এই সমস্যার কোনো না কোনো সমাধান ঠিকই আছে। আপনি একটা পথ আমায় বলে দিন বাবা। এখন যে আমার বাড়িতেও কেউ নেই। ভয় পাস না, তোকে একটা কথা বলছি, মন দিয়ে শোন। দিনের বেলা তুই ওর কোনো ক্ষতি করতে পারবি না, আর ও তোকেও কিছু করবে না। তবে রাতের নির্দিষ্ট সময়ে ও যখন ডাইনি রূপ ধারণ করবে, তখন ও যদি চায় তাহলে তোকে মারতে পারবে, আর তুইও ওকে মারতে পারবি। আর তখনই একজনকে মরতেই হবে। কিন্তু ওকে আমি মারব কিভাবে? ও তো আমার থেকে অনেক বেশি শক্তিশালী। ওকে মারা কি অতই সহজ? আমি কি মারতে পারবো ওকে? আর যদি ওকে না মারি, তাহলে ও হয়তো আর কিছুদিনের মধ্যে সওদাগরকেও মেরে ফেলবে। না না, তা হতে দেওয়া যাবে না। আচ্ছা, আপনি বলুন, আমি ওকে কিভাবে মারব? শোন তাহলে, ওকে মারার সঠিক সময় হল মধ্যরাতের পর, যখন ও নিজের পিশাচ রূপ ধারণ করবে। আর যতক্ষণ সেই রূপে থাকবে, কেবলমাত্র সেই সময়টুকুর মধ্যে যদি কেউ ওকে আগুনে দগ্ধ করতে পারে, তাহলেই ও সেই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। তাছাড়া আর কোনো উপায় আমার জানা নেই। বেশ, তাহলে তাই হবে। সঠিক সময় আর সুযোগ পেলে কাজটা সেরে ফেলতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি এখন তবে আসি। বাড়িতে অনেক কাজ ফেলে এসেছি, আবার পরে আসব। যা মা যা, আমার আশীর্বাদ তোর সাথে থাকবে। তবে যা বললাম মাথায় রাখিস, কাজটা মোটেই সাধারণ নই। তাই তোকে এখন সবসময় সাবধানে থাকতে হবে। এবার যা, বাড়ি ফিরে যা। বাড়ি ফিরে মালা দেখল সওদাগর বাড়ি ফিরে এসেছে। মালাকে দেখে সওদাগর বলল, বলি, তোমরা সব কোথায় গিয়েছিলে বলো তো? বাড়িতে কেউ নেই, তুমি নেই, বড় গিন্নি নেই। কি হলো ছোট গিন্নি, তোমার মুখটা এমন কেন লাগছে? এতদিন বাদে আমি এসেছি, তাতে তোমার আনন্দ হচ্ছে না বুঝি? এই দেখো, তোমার জন্য তোমার পছন্দ মতো একটা সুন্দর পাখি নিয়ে এসেছি। এই পাখি তোমার সব কথা বুঝতে পারবে,
সব কথা বলতে পারবে আর তোমার সাথে বন্ধুর মতোই থাকবে। আমি ঠিক আছি, কিন্তু বাড়ির পরিবেশ আপনি যাওয়ার পর থেকেই কিচ্ছু ঠিক নেই। আপনি যাওয়ার আগে থেকেই ঠিক ছিল না, কিন্তু আপনি তা বুঝতে পারেননি। যাই হোক, ভালো হয়েছে দিদি এখন বাড়িতে নেই। আপনি এক কাজ করুন, আপনি আজ এই বাড়িতেই লুকিয়ে থাকুন, আর দিদি যেন আপনার ফেরার খবর না জানতে পারে। আপনি যান, আমার ঘরে গিয়ে লুকিয়ে থাকুন, আর তা না হলে দিদি আপনাকে দেখে ফেললেই বিপদ। এসব তুমি কি বলছো গিন্নি? নিজের বাড়িতে লুকিয়ে থাকবো কেন? আর বড় গিন্নি আমায় দেখে ফেললে কি ক্ষতিই বা হবে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে সই আপনাকে কিছু দেখাতে চাইছে সদাগর মশাই। আমার মনে হয় সইয়ের কথা মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। চলুন আমরা সইয়ের কথা মতো তার ঘরে লুকিয়ে থাকি, বাকি কথা না হয় পরে শোনা যাবে। বেশ, তোমরা দুজনে যখন বলছো তখন তাই হোক। ভেবেছিলাম বাড়ি ফিরে অনেক আনন্দ করব, কিন্তু সেই পরিবেশ আর পরিস্থিতি কোনোটাই যে আর নেই তা বেশ বুঝতে পারছি। সেদিন রাতে মালা বাড়ির সব কাজ ছেড়ে নিজের ঘরে ঢুকল। বড় বউ জানতেই পারল না সদাঘর বাড়ি ফিরেছে। মালাকে ঘরে ঢুকতে দেখে সে বলল, এবার একটু খোলসা করে বলো তো ছোট গিন্নি, তুমি আমায় লুকিয়ে থাকতে কেন বললে? আর বড় গিন্নিও আজ তোমার সাথে অমন খারাপ ব্যবহার করল কেন? সে তো তোমায় নিজের বোনের মতোই ভালোবাসত। ক্ষমা করবেন সওদাগর মশাই, আপনি যাকে এতদিন ধরে বড়গিন্নি ভেবে আসছেন সে আসলে একটা ডাইনি। রোজ মধ্যরাতে এসে জঙ্গলের একটা গুহায় যায়, আর সেখানে গিয়ে এসে তার খিদে মেটায়। আপনি এতদিন তাকে যত সোনা গয়না দিয়েছেন তা সবই বিক্রি করে নিজের ক্ষুধা মিটিয়েছে। আর আপনি যেদিন তার আসল রূপের কথা জানতে পারবেন সেদিন আপনাকেও ও খেয়ে ফেলবে। এইসব তুমি কি বলছো গিন্নি? সে আমার বড় গিন্নি, এতদিন ধরে তার সাথে সংসার করছি, আর আমার তাকে চিনতে এত বড় ভুল হবে? না না, অনেক হয়েছে, তোমার কথা আর শুনব না। তখন থেকেই দেখছি বড় গিন্নির নামে তুমি যা খুশি তাই বলে চলেছ। আমি জানতাম আপনি আমার কথা বিশ্বাস করবেন না, আর তাই আমি আপনাকে প্রমাণ দেওয়ার জন্যই আমার ঘরে লুকিয়ে থাকতে বলেছিলাম। আর একটু পরেই আপনার বড়গিন্ন বাড়ির পেছনের দরজা দিয়ে বেরিয়ে জঙ্গলের দিকে যাবে, আর ঠিক তখনই আমরাও তার পুছু নেব। তারপর যা ঘটবে তা না হয় নিজের চোখেই দেখবেন। বেশ, এই শেষবারের মতো তোমার কথা শুনছি, কিন্তু যদি তোমার কথা মিথ্যে হয় তাহলে তোমায় মিথ্যে কথা বলার জন্য শাস্তি পেতে হবে, আর বড় গিন্নির পা ধরে তোমায় ক্ষমা চাইতে হবে, এই বলে রাখলাম। কথা শেষ হতে না হতেই তারা দেখল জানালা দিয়ে দেখা যাচ্ছে বড়গিন্নি খুব সাবধানে জঙ্গলের দিকে যাচ্ছে। তাকে দেখে সওদাগর ভারী অবাক হল। তাহলে কি মালার বলা কথাই সত্যি? ওই দেখুন, বড়দি কাউকে কিছু না বলে জঙ্গলের দিকে যাচ্ছে। এত রাতে কোনো বাড়ির বউ কি জঙ্গলে যায়? আগেও দিদি ঠিক একইভাবেই জঙ্গলে যেত, যখন আপনি ঘুমিয়ে থাকতেন। এবার চলুন আপনাকে বাকি দৃশ্যটা দেখাচ্ছি। এরপর সওদাগর আর তার ছোট বউ বড় বউয়ের পিছু নিল। এই দেখুন সওদাগর মশাই, ওখানে বসে পশুর মাংস খেয়ে নিজের ক্ষুধা মেটাচ্ছে, পাছে কেউ না জানতে পারে, তাই এখানে এসে নিজের আসল রূপ ধারণ করে। আমার কথা তো আপনার বিশ্বাস হতো না, তাই আপনাকে এখানে নিয়ে এসেছি। এ কি দেখছি আমি? এও কি সম্ভব? আমি তো নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। কি ভয়ঙ্কর দৃশ্য! কদাকার রূপ, পচা গলা পশুর মাংস খাচ্ছে, আর আর আমি তার সাথেই কিনা এতদিন ধরে সংসার করে এসেছি। এই ডাইনিটা আমার এতদিনের জমানো অর্থ সব হয়তো খেয়ে ধ্বংস করেছে। এই কথা শুনে হঠাৎ কঙ্ক তাদের দেখতে পেল। তার এই রূপ তারা দুজনেই দেখে ফেলেছে। সে খুব রেগে গেল আর বলল, ও, তোরা তাহলে সব জেনে গেছিস? অনেক বড় ভুল করে ফেলেছিস এখানে এসে। এবার তোদের দুজনকেই মরতে হবে। তোদের খেয়ে আজ নিজের ক্ষুধা মেটাবো। এতদিন ধরে নিজের লোভ চেপে রেখেছিলাম, ভেবেছিলাম সময় আর সুযোগ বুঝে তোকে খাবো, কিন্তু তুই আরও একটা বিয়ে করে নিয়ে এলি। আমার পথের কাঁটা আরও বাড়ল। তবে আজ দুজনকেই শেষ করব। তুমি যেই হও না কেন, তোমার সাথে তো আমাদের কোনো শত্রুতা নেই। তুমি যেখান থেকে এসেছিলে সেখানেই ফিরে যাও, আর আমাদেরকেও শান্তিতে সংসার করতে দাও। তুমি এতদিন ধরে যা চেয়েছিলে সবই তো পেয়েছে, এবার মুক্তি দাও আমাদের। না,
তোদের আর মুক্তি দেওয়া যাবে না। কি ভেবেছিস তোরা? তোরা সুখে সংসার করবি আর আমি তোদের ছেড়ে দেব? আমার মুখের আহার কেড়ে নিয়েছিস তুই। তোদেরকে তাই আজ আমি নিজের আহার বানিয়ে খিদে মেটাবো। মালা যখন দেখল আর শেষ রক্ষা হলো না, ডাইনিটা এবার হয়তো সওদাগরের গলার মুঠিটা চেপে ধরবে, তখনই মালা একটা দেশলাই টাঠি ছুঁড়ে দিল সেই ডাইনির দিকে। আর তখনই সেই ডাইনি চিৎকার করতে লাগল। আগুনে ডাইনির সারা শরীর পুড়তে লাগল, আর তারপর সে হাওয়ায় মিলিয়ে গেল। সত্যি বন্ধু, তোমার অনেক সাহস। এবার চলো বাড়ি ফিরে যাই। আজ থেকে আর কোনো বাধা রইল না। বন্ধুরা, আজকের পর্ব তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু।